তোমরা অ্যাসাইনমেন্ট কেমন জমা দিছো এটা দেখি, আমি এই ব্যাপারে কথা বলতে পারি। অ্যাসাইনমেন্ট বুঝো না এমন কেউ আছো যে অ্যাসাইনমেন্টে আসলে কি চাওয়া হয়েছে স্যার বুঝি নেই? অ্যাসাইনমেন্টে কি চাওয়া হয়েছে বুঝো না এমন কেউ আছো? ওই যে বললাম যে এটা কিন্তু 25 মার্ক চিন্তা করে দাও। পরে ক্লাস টেস্ট আবার আমি কয়টা নিব কি করব এগুলো আমি পরে জানাবো তোমাদের। তোমরা 25 মার্ক চিন্তা করে দিয়ে রাখো আবার। এই জন্য ইম্পর্টেন্ট খুবই। বুঝো নাই যারা এমন কেউ আছো যে স্যার আপনি এখানে কি চাইছেন আমরা বুঝি নাই? স্যার আরেকবার একটু বলবেন? আমি বললাম তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটা বুঝো নাই এমন কেউ আছো কিনা যে স্যার আমি অ্যাসাইনমেন্ট বুঝি নাই? স্যার আমি বুঝি নাই। কে তুমি? স্যার আমি 18, রোল 18। হ্যাঁ, কি বুঝো নাই বলো। স্যার মানে 25 মার্কে হইলে স্যার কিভাবে দিতে হবে এটা একটু বলতেন। দিতে হবে ওইটা 25-এ আমি কনভার্সন করি আর 15-তে কনভার্সন করি। তো ওইখানে যতটুকু চাওয়া হয়েছে ঠিক ততটুকু তোমরা গুছায় সুন্দর করে লিখতে হবে। ওইখানে আমি 8টা অ্যালডো হেক্সোজের নাম দিয়ে দিছি। আমি বলছি যে অন দি ডি কনফিগারেশন, তার মানে এই অ্যালডো হেক্সোজ গুলো ধরো কথার কথা ওইখান থেকে আমি গ্লুকোজ নিই, গ্লুকোজ নিয়ে চিন্তা করি ওই ওই গ্লুকোজের ডিও আছে এলও আছে, তাহলে আমি তোমাদের কমাই দিছি আর কি। এল দেওয়ার দরকার নেই, শুধু ডি। তাহলে গ্লুকোজের ডি, তার মানে ডি গ্লুকোজের স্ট্রাকচার তোমার ড্র করা লাগবে। ডি গ্লুকোজের স্ট্রাকচার ড্র করতে গিয়ে তাহলে তুমি একটা ধরো এই 8 কলা ডি গ্লুকোজ 8 কলা এরকম, আমি কেমনে দেখতে ধরো ধরো এরকম একটা ডি গ্লুকোজ 8 কলা। তাইলে এটা হলো তোমার কোন প্রজেকশন গেল? আমি বলছি যে ফিশার প্রজেকশন, হাওয়ার্ড প্রজেকশন আর একটা চেয়ার কনফরমেশন, তিন ভাবে অ্যাড করতে হবে। তাহলে তুমি ফিশার প্রজেকশনে এইভাবে ডি গ্লুকোজটা অ্যাড করে ফেললাম, ডি গ্লুকোজ। এখন তুমি এটারে কি করবা, হাওয়ার্ড প্রজেকশন নিয়ে যাবা, তার মানে এরকম করো। তখন ওই কোন দিকে, ডান দিকে বাম দিকে এইগুলা দিয়ে কি করো, হাওয়ার্ড পজিশন কমপ্লিট করো। এবং মনে রাখতে হবে হাওয়ার্ড পজিশনে কিন্তু দুইটা অ্যাড করতে হবে, আলফা একটা বিটা একটা, কারণ এটা আলফাই হবে এরকম তো নিশ্চয়তা নাই, বিটাও হইতে পারে। যখন সাইক্লিসাইজেশন হবে, আগে অ্যানোমারিক কার্বন ছিল না এখন হয়েছে, তার মানে দুইটা হবে, একটা আলফা একটা বিটা। তাহলে তোমার কি পজিশন চলে গেল, হাওয়ার্ড পজিশন চলে গেল। এখন তুমি অ্যাড করো কিসে, এখন তুমি অ্যাড করো চেয়ার কনফরমেশন। একবারে যদি 8টা মনোস্যাকারাইডের আমি মানে আগে হাওয়ার থেকে ফেললাম, এরপরে আবার 8টার ফিশা রাখলাম, এরপর স্যার আবার 8টার চেয়ার রাখলাম, তাহলে কি সমস্যা? হ্যাঁ সমস্যা, কারণ তুমি যে গ্লুকোজটা অ্যাড করছো, এই ফিশার অ্যাড করছো, ফিশার থেকে যে হাওয়ারতে নিছো ওই ইসটা কি আগে বাম দিকে ছিল না ডান দিকে ছিল, আমি বুঝবো কেমনে? তো আমার তো তাহলে তোমার খাতা দেখার জন্য আবার সেই ফিশার প্রজেকশনে যাইতে হবে, গিয়ে তোমার স্ট্রাকচার মিলাইতে হবে, তারপর আমি হাওয়ারতে গিয়ে দেখতে পারবো। এই জন্য তুমি ফিশার করবা, ঠিক পাশেই তুমি হাওয়ার্ড করবা, হাওয়ার্ডের পাশেই তুমি কি করবা, চেয়ার করবো, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ফিশার থেকে হাওয়ারতে নেওয়ার সময় ঠিক আছে কিনা, হাওয়ার থেকে চেয়ারে নেওয়ার সময় ঠিক আছে কিনা, আমি বুঝতে পারবো। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার।
হ্যাঁ, তাহলে যারা বুঝো নাই হানিফের থেকে বুঝে নিয়ে আসবে। বুঝতে পারছো? তাহলে ধরো গ্লুকোজের কয়টা স্ট্রাকচার হবে বলো তো? সব মিলে তো 4টা হবে। 4টা কেন বাবা, 5টা না? পাঁচটা হবে। গ্লুকোজের একটা হবে ইফ, ফিশার একটা, হাওয়ার দুইটা, চেয়ার দুইটা, তাহলে কয়টা হলো? 5টা। তাহলে ওই প্রত্যেকটা মনোস্যাকারাইডেরই 5টা করে স্ট্রাকচার হবে, 5 আর 3টা আমি বলছি সেলুলোজ, স্টার্চ আর গ্লাইকোজেন, এইগুলার স্ট্রাকচার লিখবা। আর বর্ণনা বলতে এইগুলার কাজ কি, কেমনে কি, এইগুলা না, তুমি যে স্ট্রাকচার লিখছো স্ট্রাকচারের একটু ডেসক্রিপশন লিখবা জাস্ট, যে আমার সেলুলোজের মধ্যে আলফা ডি গ্লুকোজ আলফা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে থাকে, বা তুমি স্টার্চ অ্যাড করার সময় যে এইখানে 2 ধরনের চেইন থাকে, একটা অ্যামাইলোজ চেইন, একটা অ্যামাইলোপেকটিন চেইন, অ্যামাইলোজ চেইনে কি হয়, অ্যামাইলোপেকটিন চেইনে কি হয়, মানে স্ট্রাকচারাল ডেসক্রিপশন, মানে ওদের কাজ কি, এইগুলো অত কিছু, সোর্স কি, এইগুলো অত কিছু লাগবে না, শুধুমাত্র তুমি স্ট্রাকচার এক্সপ্লেনেশন করতে যতটুকু দরকার হয় ততটুকু লিখলেই হবে, খুব বেশি কথা না। আর এইখানে তো কিছু লিখতে হবে না, কিন্তু স্ট্রাকচার গুলো খুব সুন্দর করে অ্যাড করবা যাতে বোঝা যায়। ক্লিয়ার? আর কেউ কিছু বলবা? তাহলে দেখো তোমাদের সিলেবাসে ছিল নাইট্রো কম্পাউন্ড, হ্যালো কম্পাউন্ডের মধ্যে ক্লোরোফ্লোরো কম্পাউন্ড, আর একটা ছিল যে তোমার হাইড্রোক্সি কম্পাউন্ড, এখানে ফেনল ছিল, ন্যাপথল ছিল, 3 ন্যাপথল না, ওটা 2 ন্যাপথল হবে, সিলেবাসে একটু ভুল আছে, 2 ন্যাপথল, তারপর অ্যান্থাসল, কিসল। তো আজকে ফেনল আর কিসল মোটামুটি পড়া হয়ে যাবে, অ্যান্থাসল আর ন্যাপথলের হয়তো দুই একটা সিনথেসিস আমি পরে দেখাই দিব নেক্সট ক্লাসে, যেটা পরে আসছো। তাহলে দেখো, তোমরা দেখতেছো কিছু, কিছু দেখা যাচ্ছে? না স্যার। স্যার ওই যে এখন দেখো, স্যার একটা কথা, বলো। স্যার ওই যে অ্যাসাইনমেন্টের বিষয়টা যেটা ওই যে স্যার বললেন না একটা থেকে আরেকটার কনভার্সনটা দেখাইতে হবে, মানে স্যার ফিশার হ্যাঁ, থেকে পাওয়ার থেকে চেয়ার, হ্যাঁ, মানে একবারে 8টার প্রথমে ফিশার, এরপরে 8টার একেবারে হাওয়ার, এরকম স্যার করে ফেলছি, এরপরে আবার নতুন করে করবো। বুঝি নাই। স্যার আপনি যেমন বলেন আটটার না, পরে 8 করতে চাইতেছো? মানে স্যার করে ফেলছি, এখন স্যার কেটে আবার করব। কতক্ষণ লাগছে করতে? স্যার 3-4 ঘন্টার মতো তো লাগছে। আরেকবার করো, করলে তো প্র্যাকটিস হয়ে যাবে। স্যার রাত তোমাদের তো ফ্রি সময় আছে, প্রয়োজনে তুমি একদিন পরে জমা দাও, বুধবার সকালে দিও, তুমি শুধু তোমারটা তুমি যেহেতু করে ফেলছো। তাহলে দেখো, আজকে আমরা ফেনল পড়বো। ফেনলটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের, ফেনল, এন্থাসল, ন্যাপথল, রিসল, এইগুলোর মতো অন্যগুলা খুব বেশি আসবে না, হয়তো সিনথেসিসটাই মেইনলি দেওয়া হবে, ফেনল ছাড়া বাকিগুলার হয়তো সিনথেসিসটাই দিব পরীক্ষাতে, কিন্তু ফেনলটা একটু ইলাবোরেট করে পড়া লাগবে, ফেনলটা লাগবে অনেক বেশি। তাহলে দেখো, compounds that have a hydroxyl group directly attached to a benzene ring are called phenols. Thus, phenol is the specific name for hydroxybenzene and is the general name for the family of compounds derived from hydroxybenzene. তাহলে ফেনলে কি বললো, যে একটা হাইড্রোক্সিল গ্রুপ যদি বেনজিন রিং এর সাথে সরাসরি যুক্ত অবস্থায় থাকে তো তাদেরকে আমরা ফেনল বলবো।
তো তাহলে এই যে বেনজিন এর সাথে হাইড্রোক্সিল গ্রুপ সরাসরি যুক্ত থাকলে যে ফেনল হবে, ওর সাথে যদি ব্রাঞ্চে অন্যান্য যে গ্রুপগুলোও থাকে, যেমন বেনজিনের অন্যান্য পজিশনে গ্রুপগুলো থাকে, এইগুলোও এক ধরনের ফেনল হয়তো। তো ডেরিভেটিভ বা ফেনলের যে ডেরিভেটিভ সেইগুলো, কিন্তু এইগুলোও এক ধরনের ফেনল, যেমন 4 মিথাইল ফেনল। তাহলে দেখো, compounds that have a hydroxyl group attached to a polycyclic benzoate ring are chemically similar to phenols, but they are called naphthols and phenanthols, for example. দেখো, তাহলে তোমাদের সিলেবাসে আছে ফেনলস, ফেনলের স্ট্রাকচার তোমরা দেখে ফেললা, ফেনল। আর আছে কি? ন্যাপথল। তোমাদের আছে 2 ন্যাপথল বা বিটা ন্যাপথল, 3 লেখা আছে এখানে, তোমাদের আছে 2 ন্যাপথল বা বিটা ন্যাপথল। তো এখানে যে দুইটা বেনজিন রিং ফিউজড অবস্থায় থাকে, তো ওদের নাম্বারিং করার নিয়ম আছে আর কি। তোমাদের এই যে এখানে দেখো 1 ন্যাপথলের মধ্যে নাম্বারিং করছে 1 2 3 4 5 6 7 8, পরে হবে 9 10। এই ফিউজড যে দুইটা একসাথে আছে কার্বন, এটা হবে 9 আর 10। তাহলে তোমরা ফেনলের স্ট্রাকচার দেখলা, ন্যাপথলের স্ট্রাকচার দেখলা। যদি 1 নাম্বার পজিশনে হাইড্রোক্সিল থাকে তাহলে 1 ন্যাপথল, 2 নাম্বার পজিশনে হাইড্রোক্সিল থাকলে 2 ন্যাপথল। 1 ন্যাপথলের আরেকটা নাম আলফা ন্যাপথল, 2 ন্যাপথলের আরেকটা নাম বিটা ন্যাপথল। তাহলে তোমাদের স্ট্রাকচার হয়ে গেল যে ফেনলের স্ট্রাকচারটা কেমন হবে, ন্যাপথলের স্ট্রাকচারটা কেমন হবে। এখন দেখো, ফেনলের মধ্যে অনেক সময় ব্রাঞ্চ থাকতে পারে, ব্রাঞ্চে অন্যান্য কোনো অ্যাটম অথবা অন্যান্য গ্রুপ থাকতে পারে, যেমন এইখানে হইলো 4 ক্লোরোফেনল অথবা প্যারাক্লোরোফেনল, 4 ক্লোরোফেনল বা প্যারাক্লোরোফেনল বা 2 নাইট্রোফেনল, 3 ব্রোমোফেনল। তার মানে ফেনলের সাথে যদি অন্য কোনো ব্রাঞ্চ থাকে, অন্য কোনো গ্রুপ থাকে, অ্যাটম থাকে, তো তাদেরও আমাদের ওইভাবে করতে হবে, নামকরণে লিখতে হবে। এখন আসো ক্রিসলের কথা। ক্রিসল তোমাদের সিলেবাসে আছে। বেনজিন রিং এ যদি দুইটা সাবস্টিটিউটেড থাকে এবং তারা যদি ভিন্ন হয়, বেনজিন রিং এ যদি দুইটা সাবস্টিটিউটেড, ভিন্ন ভিন্ন দুইটা সাবস্টিটিউটেড থাকে, তো তাদের কয়টা আইসোমার দেখা যাবে? 3টা। একটা অর্থ, একটা প্যারা, একটা মেটা। আমি বললাম বেনজিন রিং এ যদি ভিন্ন ভিন্ন দুইটা সাবস্টিটিউটেড থাকে, তো তাদের 3টা আইসোমার সম্ভব, একটা অর্থ, প্যারা, মেটা, অর্থ, প্যারা, মেটা। তাহলে দেখো 2 মিথাইল ফেনল, 2 মিথাইল ফেনল, 3 মিথাইল ফেনল, 4 মিথাইল ফেনল। 2 মিথাইল ফেনলের একটা নাম অর্থকিসল, আর একটা মেটাকিসল, একটা প্যারাকিসল। তাহলে আমাদের কয়েকটা জিনিসের নাম, স্ট্রাকচার দেখা হয়ে গেল। একটা ফেনল, একটা ন্যাপথল, আর একটা হইলো ক্রিসল। ফেনল, ন্যাপথল, ক্রিসল। আমি ফেনলটার করাবো সিনথেসিস, তো তোমরা সাথে সাথে ক্রিসলের সিনথেসিস শিখে ফেলবা, কারণ ফেনলের সাথে একটা CH3 গ্রুপ থাকলেই তো ক্রিসল হয়ে যায়। তাহলে ফেনলের সাথে সাথে আমাদের ক্রিসলেরও সিনথেসিস হয়ে যাবে আজকে। তাহলে দেখো, বেনজিন রিং এর মধ্যে দুইটা যদি হাইড্রোক্সিল থাকে, এদেরকে বলা হয় ক্যাটিকল, এদেরকে বলা হয় ক্যাটিকল বলা হয়। তারা যদি মেটা পজিশনে থাকে তো তাদেরকে বলা হয় রিসোর্সিনল, তারা যদি প্যারা পজিশনে থাকে তাদের বলা হয় হাইড্রোকুইনল। তাহলে ন্যাচারালি অকারিং দেখো কতগুলা ফেনল দেখো, যেগুলো আমরা প্রকৃতিতে পাই। দেখো, মিথাইল স্যালিসাইলেট, ইউজেনল, টাইরোসেন, থাইমল। এইগুলো লাগবে না, শুধুমাত্র তোমরা দেখে রাখো আর কি, অত বড় বড় স্ট্রাকচার মুখস্থ করার দরকার নাই। এখন আসো যে ফেনলটাকে আমরা কিভাবে প্রিপারেশন করব, কিভাবে আমরা ফেনল প্রিপারেশন করতে পারি। The most important laboratory synthesis of phenol is by hydrolysis of arene diazonium salts. This method is highly versatile and the conditions
required for the diazotization step and the hydrolysis step are mild. This means that other groups present on the ring are unlikely to be unaffected. তাহলে দেখো আমাদের অ্যানিলিন নিয়ে যদি আমি রিঅ্যাকশন করি, আমরা কিন্তু অ্যামিন পড়ে আসছি, আমরা কিন্তু অ্যানিলিন খুব ভালো মতো পড়ে আসছি, এবং অ্যানিলিন থেকে অ্যানিলিনের বিভিন্ন ধরনের রিঅ্যাকশন দেখে আমরা কিন্তু ফেনল প্রিপারেশন অলরেডি করেই ফেলছি। দেখো ওই ফেনলটা আমরা আজকে আবার প্রিপারেশন করতেছি আগের পড়াটাই। তাহলে আমার অ্যানিলিনকে কি করব, আমরা অ্যানিলিনকে নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করব। তাহলে কি হবে, ডায়াজোনিয়াম আয়ন হবে। ওই ডায়াজোনিয়াম আয়নের মধ্যে আমি যদি কিউপ্রাস অক্সাইড আর কিউপ্রিক সল্ট ইউজ করি এবং ওয়াটার ইউজ করি, তাহলে আমাদের কি হবে, ফেনল তৈরি হবে। দেখো আমরা অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড যদি যোগ করি তাহলে ডায়াজোনিয়াম আয়ন প্রডিউস হবে। ওই ডায়াজোনিয়াম আয়নটির মধ্যে যদি আমরা কিউপ্রাস আয়ন এবং কিউপ্রিক আয়ন সাথে যদি ওয়াটার অ্যাড করি তাহলে আমাদের ফেনল প্রস্তুত হয়ে গেল। তোমরা জানো যে নাইট্রাস অ্যাসিড আনস্টেবল, এটা অনেকটা এক্সপ্লোশন করে, এজন্য আমরা ল্যাবরেটরিতে নাইট্রাস অ্যাসিড ইউজ না করে সোডিয়াম নাইট্রাইট আর সালফিউরিক অ্যাসিডের মিক্সচার ইউজ করি। সোডিয়াম নাইট্রাইট আর সালফিউরিক অ্যাসিডের মিক্সচার ইউজ করি। স্পেসিফিক এক্সাম্পলে দেখো যে আমাদের তাহলে NH2 ওর একটা ব্রোমিন আছে আর একটা CH3 আছে। তাহলে দেখো ওরে যদি আমরা সোডিয়াম নাইট্রাস সালফিউরিক অ্যাসিড দেই, মানে দুইটা স্টেপটা ওরা এখানে একটা স্টেপেই লিখছে, তাহলে আমি কি পাচ্ছি, ফেনল পাচ্ছি। ক্লিয়ার? এখন ইন্টারেস্টিং বা এই ফেনল ডেরিভেটিভ পাচ্ছি। আমি যদি এখান থেকে ব্রোমিনটা সরায় দেই তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? ধরো আমার যে রিঅ্যাকট্যান্ট ছিল, আমি রিঅ্যাকট্যান্ট থেকে সরায় দিলাম, ব্রোমিনটা সরায় দিলাম, তাহলে এখন কি পাবা বলো তো? এখন যে প্রোডাক্টটা পাইছো এই প্রোডাক্টের নাম কি? 4-মিথাইল ফেনল। হ্যাঁ, এখন যে প্রোডাক্ট পাইছো এটার নাম কি হানিফ? স্যার 4-মিথাইল ফেনল। 4-মিথাইল ফেনল। আরেকটা ওর কমার্শিয়াল নাম কি, কমন নাম কি, কমন? হ্যাঁ, এটা হলো ক্রিসল। খাতায় লিখে নাও, তাহলে আমাদের কিন্তু ফেনলের সাথে সাথে ক্রিসলের সিনথেসিস হয়ে গেল। তাহলে আমাদের ফেনলের সাথে সাথে ক্রিসলের সিনথেসিস হয়ে গেল। বুঝতে পারছো সবাই? তাহলে ফেনলের সাথে সাথে কিন্তু আমরা ক্রিসলেরও সিনথেসিস করে ফেললাম। তাহলে দেখো ওর আরো কয়েকটা, এইটা গেল ল্যাবরেটরি সিনথেসিস। আমার ইন্ডাস্ট্রিয়াল সিনথেসিস আছে। ইন্ডাস্ট্রিয়াল সিনথেসিস, হাইড্রোলাইসিস অফ ক্লোরোবেনজিন ডাউ প্রসেস। তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল যে ডাউ পদ্ধতিতে ফেনল উৎপাদন বর্ণনা করো, ডাউ পদ্ধতিতে ফেনল উৎপাদন বর্ণনা করো। তাহলে এটা দেখো ডাউ প্রসেস। ইন দিস প্রসেস ক্লোরোবেনজিন ইজ হিটেড at 350 degrees Celsius under pressure with aqueous sodium hydroxide. The reaction produces sodium phenoxide which on acidification yields phenol.
তো দেখো তাহলে এখানে ফেনলটা কেমনে তৈরি হয়। আমার এই যে ক্লোরো যে বেনজিন আছে তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি ট্রিট করি তাহলে এটা হবে সোডিয়াম ফিনেট। সোডিয়াম ফিনেট এক ধরনের সল্ট প্রডিউস করে। তো মনে রাখতে হবে অর্গানিক সল্ট গুলাতে আমরা যদি অ্যাসিড দেই তাহলে আমরা কি পাবো, phenol. অর্গানিক অ্যাসিড পাবো। তাহলে এইখান থেকে আমরা ফেনল পাবো। তাহলে দেখো এখানে আমরা ফেনলের কয়টা সিনথেসিস করলাম। প্রথমে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল সিনথেসিস, প্রথমে আমরা একটা ল্যাবরেটরি সিনথেসিস করলাম, এখন আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল সিনথেসিস করলাম। ফেনলের আমরা আরেকটা সিনথেসিস করব কিউমিন হাইড্রোপারঅক্সাইড। তার মানে আমরা ফেনলের সাথে কি করব, প্রোপিনের রিঅ্যাকশন করাবো। ফেনলের সাথে প্রোপিনের রিঅ্যাকশন করাবো এবং যে প্রোডাক্ট তৈরি হবে তাকে বলা হবে কিউমিন। এবং কিউমিনকে আমরা কি করব, অক্সিডেশন করব। কিউমিনকে আমরা অক্সিডেশন করব, তখন আমরা পাবো কিউমিন হাইড্রোপারঅক্সাইড। কিউমিন হাইড্রোপারঅক্সাইড। তো কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে আমরা যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস করি তখন আমরা পাবো ফেনল এবং এসিটোন। ফেনল এবং এসিটোন। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা কম দামি এই প্রোপিন আর বেনজিন থেকে আমরা অনেক দামি একটা কম্পাউন্ড এসিটোন এবং ফেনল সিনথেসিস করলাম। ফেনলটার দাম কমই আছে, এসিটোনটার অনেক দাম। তাহলে আমরা এটার বলছে কি কি প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল সিনথেসিস। ইন্ডাস্ট্রিতে আমরা লার্জ স্কেলে কিভাবে আমরা ফেনল সিনথেসিস করে থাকি। তাহলে আমি বললাম যে আমরা বেনজিনের সাথে প্রোপিনের রিঅ্যাকশন করাবো ফসফরিক অ্যাসিডের প্রেজেন্সে। যে প্রোডাক্ট হবে তার নাম কিউমিন, এবং কিউমিনকে আমরা যদি অক্সিডেশন করি তাহলে পাবো কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এবং কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে আমরা যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস করি তাহলে ফেনল আর এসিটোন পাবো। এইখানে মেকানিজম দেওয়া আছে, এটা অনেক কঠিন, এটা আপাতত তোমাদের লাগবে না। তাহলে এইখানে মেকানিজম দেওয়া আছে যে এই রিঅ্যাকশনটা কিভাবে হইলো, এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে মনে হলো, এই জন্য আমি এটা বাদ দিলাম। তাহলে আমরা এইখানে দেখলাম যে ফেনলের তিনটা সিনথেসিস, একটা ল্যাবরেটরি সিনথেসিস আর দুইটা হইলো ইন্ডাস্ট্রিয়াল সিনথেসিস। তাহলে আমরা এইভাবে ফেনল প্রডিউস করতে পারি। এখন তোমরা আমারে বলো এই যে ক্রিসলের যে স্ট্রাকচার দেখতেছো, এই ক্রিসলটা কিভাবে সিনথেসিস করব বলো। আমি যদি বলি বেনজিন থেকে ক্রিসল সিনথেসিস করো, কিভাবে করবা বলো তো। আমি যদি বলি বেনজিন থেকে ক্রিসল সিনথেসিস করো তাহলে কিভাবে সিনথেসিস করবা। পারবা কেউ? তাহলে দেখো প্রথমে কি নিবা, বেনজিন নিবা। বেনজিনটা যদি ফিডেল কার্ব অ্যালকাইলেশন করো তাহলে কি হবে, CH3Cl Toluene. টলুইন হবে, রাইট। টলুইনকে হ্যালোজেনেশন করো, টলুইনকে হ্যালোজেনেশন করো, ক্লোরিন আর ফেরিক ক্লোরাইড, কি হবে। CCl4
বেঞ্জিনের উপরে আসবে। তাহলে দেখো CH3 আর এটা অর্থ প্যারা রিয়েক্টিং, একটা গ্রুপ অর্থতে যাবে একটা প্যারাতে যাবে, তার মানে এইখানে তোমার কি বসলো, একটা ক্লোরিন বসলো। দেখো বুঝতে পারছো কিনা, প্যারা পজিশনে আমার কি বসলো, ক্লোরিন বসলো। আরেকটা বসবে কোথায়, অর্থ পজিশনে। CH3Cl বুঝলো কিনা? হ্যাঁ, তাহলে এইটার এই যে CH3Cl এটারে নিয়ে যদি এই রিঅ্যাকশনটা করো, এইখানে যে রিঅ্যাকশনটা আছে এই রিঅ্যাকশনটা করো, তাহলে আমরা কি পাবো, ক্রিসল পাবো। এইখানে আমরা এই রিঅ্যাকশনটা করলে কি পাবো, ক্রিসল পাবো। তাহলে আমরা বেনজিন থেকে কি করতে পারি, ফেনলও বানাইতে পারি, আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা ক্রিসলও বানাইতে পারি। তাহলে ফেনল আর ক্রিসল কিন্তু পাশাপাশি পড়াচ্ছে। তাহলে দেখো এখন ফেনলটা অ্যালকোহলের মতো না, ফেনলের যে নেচার সেটা অ্যালকোহল থেকে ভিন্ন। তোমরা জানো যে অ্যালকোহল নিউট্রাল মলিকুল হিসেবে কাজ করে, কিন্তু ফেনল অ্যাসিডিক হিসেবে কাজ করে। ফেনলটা বেশ অ্যাসিডিক। তো ফেনলে দেখো দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, দুইটা লোন পেয়ার বেনজিন রিং এর সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে। দুইটা লোন পেয়ার ইলেকট্রন বেনজিনের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে। রেজোনেন্সে যখন পার্টিসিপেট করে দেখো দেখো অক্সিজেনের মাথায় তখন প্লাস চার্জ, তখন বন্ডিং ইলেকট্রনটা কি করে, অক্সিজেন নিয়ে নেয় এবং H+ আকারে প্রোটনকে ছেড়ে দেয়, H+ আকারে প্রোটনকে ছেড়ে দেয়। আমি বললাম যে ফেনলটা কি করে, রেজোনেন্সে, ফেনলের অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন রেজোনেন্সে পার্টিসিপেট করে। তো রেজোনেন্সে পার্টিসিপেট করার সময় তো তাদের যে লোন পেয়ার ইলেকট্রনটা দিয়ে দেয়, ফলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ হয়। অক্সিজেন প্লাস চার্জ আকারে ফেভারেবল না, সে হাইড্রোজেনটা থেকে ইলেকট্রনটা এইভাবে নিয়ে নেয়, হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা এইভাবে নিয়ে নেয়। তখন হয় O-, এটারে বলা হয় ফেনক্সাইড আয়ন, এটারে বলা হয় ফিনক্সাইড আয়ন। এইভাবে ফেনলটা কি করে, অম্লধর্মী হিসেবে কাজ করে। তোমরা এর আরো অন্যান্য এক্সপ্লেনেশন আছে যে এই যে ফেনক্সাইড আয়ন তৈরি হয়, এই ফেনক্সাইড আয়নটাও কি করে, রেজোনেন্সের মাধ্যমে স্টেবল হয়। তো কোন একটা আয়ন কখন প্রডিউস হবে, যদি আয়নটা স্টেবল হইতে পারে, তাহলে এই যে আমার ফেনলটা যদি H+ আকারে ছেড়ে দেয় অ্যাসিড হিসেবে কাজ করে, তখন যে আয়নটা তৈরি হয় ফেনক্সাইড আয়ন, এই ফেনক্সাইড আয়নও কি করে, রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি অর্জন করে, ফলে ফেনলটা কি করে, অম্লধর্ম প্রদর্শন করে। ফেনল ইজ অ্যাসিডিক। তাহলে দেখো এটা একটা বইয়ের কপি, এটা সলোমনস, অর্গানিক কেমিস্ট্রি সলোমনসের বই থেকে নেওয়া এই পেজগুলা। তো তোমরা বইটাও পড়তে পারো, একই জিনিস। আর এখানে অনেক কিছু আছে, তো তোমরা খাতায় লিখে রেখো, আমি কোন জিনিসগুলো বেশি পড়াই, তোমরা ওই জিনিসগুলো একটু বেশি পড়ার চেষ্টা করো। এখন দেখো ফেনলের যদি আমি হাইড্রোক্সিল গ্রুপের রিঅ্যাকশন বলি, যে ফেনলের হাইড্রোক্সিল গ্রুপের কি কি টাইপের রিঅ্যাকশন হতে পারে, এই যে আমার দেখো একটা ফেনল, সে কিসের সাথে বিক্রিয়া করতে পারে, অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করতে পারে, অ্যাসিড অ্যানহাইড্রাইড অথবা অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন হতে পারে। অ্যাসিড অ্যানহাইড্রাইড অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন হইতে পারে। অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন কাকে বলে জানো তোমরা? জি স্যার, অ্যাসিটাইলের সাথে বিক্রিয়া। হ্যাঁ, অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন কোনটা বাবা? ROOCl এর সাথে বিক্রিয়া ছিল একটা সাথে ইন্টারে।
আর ডবল ও না, আর সিও একটাও। তাহলে এসিটাইল গ্রুপ CH3CO গ্রুপ অথবা RCO গ্রুপ, এটা যদি কোনো যৌগে ঢুকে তাহলে এই যে ঢুকতেছে এই বিক্রিয়াটা হলো এসিটাইলেশন বিক্রিয়া। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসো ফিরেল কার্ভ অ্যালকাইলেশন, ফিরেল কার্ভ অ্যাসাইলেশন, অর্থাৎ অ্যাসাইলেশনে এসিটাইল গ্রুপগুলো ঢোকার বিক্রিয়া। এসিটাইল গ্রুপ এখানে কার্বনের সাথে ঢুকছে। আজকে আমরা দেখব যে এসিটাইল গ্রুপটা আমরা অক্সিজেনের সাথে ঢুকতেছে। এই রিঅ্যাকশনটা কিন্তু কঠিন না, খুবই সহজ। দেখো ফেনলের সাথে ফেনল, আমরা ওটা নিচে দিয়ে দিই, একই কথা, ও এবং এইচ। এই এইচটা শুধুমাত্র সরে যাবে, সরে গিয়ে এখানে কি বসবে, COCH3। COCH3 দেখো সব জায়গায় একই বিক্রিয়া হয়েছে। ফেনলের শুধুমাত্র OH এর হাইড্রোজেনটা সরে যাবে এবং বসবে COCH3, তার মানে এসিটাইলেশন বিক্রিয়া এটা। তাহলে দেখো আমাদের এসিটাইলেশন যদি কার্বনের সাথে হয় তাহলে ওদেরকে আমরা বলছি সি এসিটাইলেশন, এবং এসিটাইলেশন যদি অক্সিজেনের সাথে হয় তাহলে আমরা তাদেরকে বলবো ও এসিটাইলেশন। তাহলে আমরা যদি এরকম দিয়ে দিই একটা, ধরো ফেনলের সাথে আমরা RCOCl দিলাম, বললাম যে এই রিঅ্যাকশনের প্রোডাক্ট কি হবে, পারবা তোমরা? এই পারবা নাকি? এখন দেখো উইলিয়ামসন রিঅ্যাকশন, এটা তোমরা নাম শুনছো যে উইলিয়ামসন ইথার সিনথেসিস। তাহলে দেখো আমার ফেনলের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করি, তোমরা ফেনল পড়ছো অ্যাসিডিক, তাহলে এই ছেড়ে দিবে এবং সল্ট হবে। ArONA একটা সল্ট প্রডিউস করবে, একটা সল্ট প্রডিউস করবে। সেই সল্ট যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে তখন হবে ArOR। তখন কি করবে, ArOR, তার মানে একটা অ্যারোমেটিক ইথার তৈরি করবে, একটা অ্যারোমেটিক ইথার তৈরি করবে। নিচে দেখো এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। আমার OHCH3 ওর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ONA তৈরি করবে। ON এর সাথে যদি আমার ইথাইল আয়োডাইড বিক্রিয়া করে তাহলে এখানে কি তৈরি করবে, একদিকে CH3 একদিকে O, CH2 CH3। দেখো এইখানে মজার ব্যাপার আছে, যারা একটু বুঝে বুঝে পড়বা তারা তো শিখে যাবা। এই যৌগটার নাম কি বলতো? এই যৌগটার নাম কি? ক্রিসল। ক্রিসল। তাহলে আমি যদি ফেনলের রিঅ্যাকশন না দিয়ে আমি যদি বলি যে ক্রিসলের উইলিয়ামসন ইথার সিনথেসিস রিঅ্যাকশনটা দেখাও, পারবা? মনে রাখবা ফেনলের যে রিঅ্যাকশন গুলো আছে প্রায় সব রিঅ্যাকশন কি করবে, ক্রিসলও দিবে, এবং ক্রিসলের CH3 গ্রুপ যেটা আছে চুপচাপ বসে থাকবে। তাহলে আমরা ফেনলের রিঅ্যাকশন দেখলাম, সাথে সাথে আমাদের ক্রিসলের কিন্তু রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। আমি বললাম যারা ফেনলের রিঅ্যাকশন দিবে ক্রিসলও প্রায় সব জায়গাতে ওই রিঅ্যাকশন গুলো দিবে, কারণ ক্রিসলের যে CH3 গ্রুপ আছে ওটা অনেকটা ইনার্ট টাইপের, নিষ্ক্রিয় টাইপের, ওই CH3 গ্রুপটা বিক্রিয়া করবে না। এজন্য তোমাদের ভয়ের কিছু নাই, তোমরা ফেনলের রিঅ্যাকশন যদি কোথাও জানো ক্রিসলের আসে তাহলে শুধু একটা CH3 দিয়ে দিবা, যে এখানে CH3 দেওয়ার প্রয়োজন পড়ে ওইখানে CH3 দিয়ে দিবা। তাহলে উইলিয়ামসন ইথার সিনথেসিস রিঅ্যাকশন হয়ে গেল। এখন দেখো আমাদের বেনজিন রিং এর যে বিক্রিয়াগুলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাহলে ফেনলের সাথে তুমি যদি ব্রোমিন ওয়াটার অ্যাড করো তাহলে 2,4,6 ট্রাই ব্রোমোফেনলের কি করবে, একটা প্রিসিপিটেট করবে, ইয়েলো প্রিসিপিটেট খুব সম্ভবত। তো আমরা যদি ফেনলের সাথে
ব্রোমিন ওয়াটার অ্যাড করি, তাহলে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের কি করবে, একটা ইয়েলো প্রিসিপিটেট তৈরি করবে, ইয়েলো মনে হয়। তারপর একটু মিলায় নিও আর কি। আর ফেনলকে যদি আমরা ব্রোমিন আর কার্বন ডাইসালফাইড দিয়ে ব্রোমিনেশন করি, তাহলে একটা প্রোডাক্ট পাবো, প্যারাব্রোমোফেনল। কিন্তু আমরা ব্রোমিনের সাথে পানি দিলে কি পাবো, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। তাহলে আমি এইভাবে পরীক্ষা দিতে পারি যে, বললাম যে ফেনলের সাথে আমি ব্রোমিন আর পানি দিলাম, আর একটা রিয়েকশনে ফেনলের সাথে ব্রোমিন আর কার্বন ডাইসালফাইড দিলাম, বললাম যে এই দুইটা রিয়েকশনের প্রোডাক্ট কি হবে। আমরা ফেনলের সাথে পানি দিলাম, আর একটার মধ্যে ফেনলের সাথে ব্রোমিন আর পানি দিলাম, আর একটাতে দিলাম ব্রোমিন আর কার্বন ডাইসালফাইড। দুইটাতে কিন্তু ভিন্ন ভিন্ন প্রোডাক্ট উৎপন্ন হবে। ফেনলকে নাইট্রেশন করলে স্যার কেমন হবে? ফেনল একটা অর্থোপ্যারা ডিরেক্টিং, যদি নাইট্রেশন করি তাহলে অর্থ পজিশন আর প্যারা পজিশনে আমাদের নাইট্রো গ্রুপ প্রবেশ করবে। অর্থ এবং প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ প্রবেশ করবে। যদি সালফোনেশন করি, সালফোনেশন করার ক্ষেত্রেও অর্থ আর প্যারা পজিশনে SO3H এই গ্রুপটা প্রবেশ করবে। এই বুঝতেছো কি কি পড়ানো হচ্ছে তোমাদের? ইয়েস স্যার। এইগুলো লিখে নিয়ে, কিন্তু পরে কিন্তু ভুলে যাবো, পরে আবার বলবা যে স্যার কি কি পড়াইছিলেন আমার তো মনে নাই, তখন ধরা খাবা। হ্যাঁ, তাহলে ফেনলের আরেকটা রিঅ্যাকশন দেখো, কুপ রিঅ্যাকশন। The phenoxide ion is even more susceptible to electrophilic aromatic substitution than phenol itself. Why? Use is made of the high reactivity of the phenoxide ring in a reaction called the Pope reaction. এই ফেনক্সাইড আয়নের যে হাই সাসেপ্টেবিলিটি, এটাই এইখান থেকে পোপ রিঅ্যাকশনটা হয়। ইন দ্য পোপ রিঅ্যাকশন কার্বন ডাইঅক্সাইড অ্যাক্টস অ্যাজ দ্য ইলেক্ট্রোফাইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রিঅ্যাকশনটা, পোপ রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটার একটু মেকানিজম তোমাদের পরীক্ষাতে লাগবে, এই মেকানিজমটা তোমাদের পরীক্ষাতে লাগবে। বলবো যে পোপ রিঅ্যাকশন মেকানিজম সহ এক্সপ্লেইন করো, পোপ রিঅ্যাকশন মেকানিজম সহ এক্সপ্লেইন করো। তাহলে দেখো, সোডিয়াম, আমাদের ফেনলের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে কি হবে, সোডিয়াম ফিনেট হবে। তাহলে এই সোডিয়াম ফিনেটের মধ্যে কার্বন, এইখানে দেখো ডাবল বন্ড আছে, সেই ডাবল বন্ড কি করবে, কার্বনকে অ্যাটাক করবে, বন্ডিং ইলেকট্রনটা অক্সিজেনের মাথায় চলে যাবে। এগুলো আসলে লিখে খাতায় আরেকটু ভালো হইতো, মানে বোর্ডে লিখতে পারলে, কিন্তু এখানে তো স্কোপ নাই। তো পরবর্তীতে দেখো কি ঘটনা ঘটবে, কার্বনটা আমার বেনজিন রিং এর সাথে যুক্ত হয়ে গেল। পরবর্তীতে হাইড্রোজেনের ইলেকট্রনটা রেখে দিবে এবং H+ আকারে চলে যাবে, এবং বন্ডিং ইলেকট্রনটা অক্সিজেনের মাথায় চলে যাবে, এবং H+ যে গেল সে O এর সাথে OH ফরমেশন করবে। আর এখানে হলো COO- সোডিয়াম স্যালিসাইলেট, সোডিয়াম স্যালিসাইলেট। তার মানে এখানে একটা সোডিয়াম সল্ট আছে, ওরে যদি আমরা অ্যাসিড দিয়ে ট্রিট করি, মিনারেল অ্যাসিড, তাহলে কি পাবো, স্যালিসাইলিক অ্যাসিড পাবো। The Pope reaction is usually carried out by allowing sodium phenoxide to absorb carbon dioxide and then heating the product to 125 degrees Celsius under a pressure of 7 atmosphere of carbon dioxide. The unstable intermediate undergoes a photon shift that leads to sodium salicylate. তাহলে এইখান থেকে কি হবে, আমাদের
স্যালিসাইলিক অ্যাসিড হবে। এই যে অ্যাসিড, এই যে প্রোডাক্টটা দেখতেছো, এই প্রোডাক্টের নাম হলো স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে কোপ রিঅ্যাকশনের মাধ্যমে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। এবং এই যে স্যালিসাইলিক অ্যাসিড এই পর্যন্ত শেষ হয়ে গেল। স্যালিসাইলিক অ্যাসিড, এইখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ড্রাগ সিনথেসিস করব, যার নাম অ্যাসপিরিন। তোমরা জানো, ইন্টারেস্ট ছিল হয়তো যে অ্যাসপিরিন আর প্যারাসিটামল কিভাবে সিনথেসিস করে। দেখো এইখানে স্যালিসাইলিক অ্যাসিডকে, ওই যে আমি বললাম যে এসিটাইলেশন রিঅ্যাকশন করব, সেই এসিটাইলেশন করছে। ফেনলের হাইড্রোজেনটা সরে গিয়ে কি করছে, COCH3 গ্রুপটা করছে। এই যেটা হলো COCH3 গ্রুপ, COCH3 গ্রুপ, তার মানে অ্যাসপিরিন তৈরি করলো। তাহলে আমি তোমাদের নামও দিয়ে দিতে পারি কোপ রিঅ্যাকশন, অথবা আমি বলতে পারি যে তোমরা ফেনল থেকে অ্যাসপিরিন প্রস্তুত করো। তোমরা ফেনল থেকে অ্যাসপিরিন প্রস্তুত করো, অথবা আমি ফেনলেরও আগের স্টেপ দিয়ে দিতে পারি যে তোমরা বেনজিন থেকে অ্যাসপিরিন প্রস্তুত করো। বেনজিন থেকে অ্যাসপিরিন প্রস্তুত করো। তাহলে কি থেকে অ্যাসপিরিন বানাবা, বেনজিন থেকে, বেনজিন থেকে অ্যাসপিরিন। তাহলে তোমরা একজন তো বলো তো, যারা অর্গানিক কেমিস্ট্রি ভালো বুঝো, এই বেনজিন থেকে অ্যাসপিরিন কেমনে বানাবা? একটু অত ডিটেইলস বলার দরকার নাই, একটু শর্টকাটে বলো যে আমরা বেনজিন থেকে কিভাবে অ্যাসপিরিন বানাইতে পারি। বলো, যারা অর্গানিক কেমিস্ট্রি ভালো পারো তারা একটু হিন্টস দাও। স্যার ভুল প্রথমে ধরো পারার দরকার, স্যার ফেনলটা তৈরি করবেন। একজনে বলো বাবা। আশরাফুল বলবো, বলো। স্যার প্রথমে বেনজিনকে স্যার বেনজিন ক্লোরাইডে পরিণত করব স্যার, হ্যাঁ অ্যালুমিনিয়াম। তারপর বেনজিন ক্লোরাইডকে স্যার ফেনলে রূপান্তর করব। হ্যাঁ, তারপর তারপর স্যার ফেনলকে স্যার সোডিয়াম। হ্যাঁ, ফেনল থেকে এই যে দেখে দেখি বলো, সমস্যা নাই। ফেনলকে কুপ রিঅ্যাকশনের মাধ্যমে কি করবা, স্যালিসাইলিক অ্যাসিড বানাবা, তাই তো? জি স্যার। স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা যদি এসিটাইলেশন রিঅ্যাকশন করি তাহলে ওইখান থেকে অ্যাসপিরিন পাবো। এখন দেখো আশাফুল, আমরা যদি বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানাই এবং ক্লোরোবেনজিন থেকে ফেনল বানাই, তো ক্লোরোবেনজিন থেকে যদি ফেনল বানাই, এই রিঅ্যাকশনটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা সচরাচর কি করতে চায় না, হইতে চায় না। এজন্য আমাদের আরো ইজি ওয়ে আছে। আমরা বেনজিনটাকে যদি নাইট্রোবেনজিনে বানায় ফেলি, তাইলে নাইট্রোবেনজিনকে আমরা রিডাকশন করলে কি পাবো, অ্যানিলিন পাবো। একটু আগে তোমরা অ্যানিলিন থেকে ফেনল বানানো পড়ছো, আজকে শুরুতেই পড়ানো হয়েছে যে অ্যানিলিন থেকে কিভাবে ফেনল বানাই। অ্যানিলিন থেকে ফেনল বানাইলাম, তাহলে ফেনল থেকে কোব রিঅ্যাকশনের মাধ্যমে স্যালিসাইলিক অ্যাসিড, এবং স্যালিসাইলিক অ্যাসিডকে আরেকটা স্টেপ রিঅ্যাকশন করে অ্যাসপিরিন প্রিপারেশন করতে পারি। বুঝছো আশরাফুল? জি স্যার। হ্যাঁ, আমি বললাম যে আমাদের যে ক্লোরোবেনজিন আছে, এইগুলা সহজেই কি করে না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয় না। তার মানে ক্লোরিনটা সরায় আমি চাইলে কি করতে পারি না, ইজিলি হাইড্রোক্সিল আনতে পারি না। এই জন্য আমরা অন্য স্টেপে যাব। তাহলে এই গেল তোমাদের
আজকের কথাবার্তা তোমাদের এইখানে ফেনলের এইখানে আরো কিছু কঠিন কঠিন জিনিস আছে, বেনজাইন এক ধরনের কম্পাউন্ড আছে, তো সেই দিকে আজকে আর যাচ্ছি না। তো তোমাদের মোটামুটি আশরাফুল যেটা বললাম ওটা একটু দেখায় ছেড়ে দিই, ওটা আজকে আমাদের লেকচারেও আছে। আশরাফুল এই রিঅ্যাকশনটা খেয়াল করো, দেখছো ফ্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেই সাথে সাথে কি হবে না, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে না। এর অনেকগুলো ধাপ আছে, এটা বলা হয় নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বাই অ্যাডিশন এলিমিনেশন, এসএনএআর মেকানিজম। এসএনএআর মেকানিজমের মাধ্যমে আমরা এই ক্লোরিনটাকে OH এ কনভার্সন করতে পারি। এই জন্য এই জটিল অবস্থাতে আমরা যাব না। আজকে মোটামুটি ফেনলটা খুব ইজি জিনিস পড়ানো হলো, এইগুলাই তোমরা পড়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও ফেনলের উপর। তাহলে দেখো আজ আমাদের সিলেবাসে ছিল যে ফেনল, ক্রিসল, ন্যাপথল, অ্যান্থাসল। তাহলে আমরা কি কি পড়ে ফেললাম? তাহলে আমরা ফেনলটা পড়ে ফেললাম আর ক্রিসলটা পড়ে ফেললাম। আমি বললাম যে ফেনলের যে রিঅ্যাকশন ক্রিসল প্রায় দিবে, সিনথেসিসের ক্ষেত্রেও আমরা ক্রিসল দেখলাম। তো তোমরা নেক্সট ক্লাসে আমরা ন্যাপথল আর অ্যান্থাসল করব, আর আমাদের ক্লোরোফ্লোরো যে বেনজিন আছে এইটুকু দেখব। তো আজকে মোটামুটি তোমাদের ক্লাস এই পর্যন্তই। স্যার তোমাদের একটা কেন- কথা আছে। জি বলো। স্যার ওই যে অনেকের প্রবলেমটা স্যার আমাদের অনেকেরই আছে, মানে স্যার আমরা শুধু কম্পারিজন দেখাই নাই। এখন যদি স্যার মানে সবার জন্য যদি স্যার একটু টাইমটা বাড়িয়ে দেওয়া যেত কয়েকদিন, তাহলে স্যার আমরা একটু গুছিয়ে লিখতে পারতাম। জি স্যার, আর 1-2 দিন বাড়ালে একটু সুবিধা হতো আমাদের জন্য। কয়দিন বাড়াইতে হবে তোমাদের? 5 তারিখ দেন স্যার। স্যার 2-3 দিলেও হবে। তাহলে এই শুক্রবার কয় তারিখ করে? তাহলে তোমাদের তো ছিল মঙ্গলবার না? জি স্যার। মঙ্গলবারে তোমাদের 25 তারিখ, মঙ্গলবারে স্যার আজকে রবিবার তো 30 তারিখ স্যার, ছিল। স্যার আজকে রবিবার তো স্যার, শুক্রবারে জমা নিন স্যার, সবাই শুক্রবারে দিই। হ্যাঁ তাহলে সবাই শুক্রবারে দিয়ে দাও। হ্যাঁ জি থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ স্যার।